আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম অনলাইন ক্লাসে ছোট্ট একটি টপিক নিয়ে। যারা গ্রামার শিখতে চাও তারা আমার সাথে যুক্ত হয়ে যাও। আজও আমরা তোমাদের সেই ছোট্ট একটা টপিক 4 নাম্বার কোশ্চেন সিলেবাস এসএসসি 2026 দ্বারা দিচ্ছ তাদের সিলেবাস থেকেই নিয়েছি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এখানে কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। নাম্বার 1, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার আবারও 3টে রুল নিয়ে আমি আলোচনা করছি। প্রথম রুলটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেওয়া থাকবে তার মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে কি করতে হবে। 2 নাম্বার রুল হচ্ছে যদি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেওয়া থাকবে তার মধ্যে যদি অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, অজয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি যদি দেওয়া না থাকে তখন কিভাবে ইন্টারোগেটিভ করবে। 3 নাম্বার রুল হচ্ছে ব্যক্তিবাচক শব্দ, অর্থাৎ এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান, সামন, নান, নো ওয়ান, নোবডি, অল এই শব্দগুলো যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তখন কিভাবে ইন্টারোগেটিভ করবে এই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথম রুলটা যেটা আছে, অক্সিলারি ভার্ব যদি থাকে, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তোমরা কিভাবে এটা ইন্টারোগেটিভ করবে। তো নিয়মটা হচ্ছে ওই অক্সিলারি ভার্বটা যেটা দেওয়া থাকবে ওইটা বাক্যের শুরুতে আনবে। তারপরে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ বাক্যের মধ্যে যদি নট না থাকে, অক্সিলারি ভার্বের সাথে তুমি একটা নট নিয়ে আসবে। তারপরে অন্যান্য শব্দগুলো তুমি দেখে দেখে লিখবে এবং শেষে বাক্য শেষে একটা কোশ্চেন মার্ক দিবে। 2 নাম্বার রুল হচ্ছে যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা দেওয়া আছে এটার মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন তোমার কিভাবে ইন্টারোগেটিভ করবে। তখন ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে তুমি টেন্স ও নাম্বার অনুযায়ী বাক্যের শুরুতে ডু, ডিড অথবা ডাজ আনবে। তারপরে যথারীতি বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ বাক্যের মধ্যে যদি নট না থাকে তাহলে এই ডু, ডিড, ডাজের সাথে একটা নট নিয়ে আসবে। অর্থাৎ তখন তুমি বাক্যটা শুরু করবে ডু নট, ডিড নট অথবা ডাজ নট। তারপরে বাক্যটা অন্যান্য অর্থগুলো লিখবে এবং বাক্য শেষে কোশ্চেন মার্ক দিবে। এই হলো যদি অক্সিলারি ভার্ব না থাকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন এইভাবে ইন্টারোগেটিভ করবে। তারপরে 3 নাম্বার রুল যেটা তোমাদের আমি দিয়েছি, ব্যক্তিবাচক ওয়ার্ড, অর্থাৎ তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান, সামন, নান, নো ওয়ান, নোবডি, অল এই শব্দগুলো দ্বারা কিন্তু ব্যক্তিকে বোঝানো হয়েছে। এই শব্দগুলো যদি থাকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন ইন্টারোগেটিভ করতে অবশ্যই এই শব্দগুলোর পরিবর্তে তুমি হু ব্যবহার করবে। তারপরে যথারীতি যদি বাক্যটা অ্যাফার্মেটিভের হয়ে থাকে তাহলে এর সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে আসবে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডিড, ডাজের একটা আসবে এবং একটা নট ব্যবহৃত হবে। বাকি শব্দগুলো তুমি বসিয়ে দিবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। তাহলেই তোমার বাক্যটা হয়ে গেল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এখন প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের 3টি এক্সাম্পলের মাধ্যমে আমি বিষয়টি আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথমে আছে মুরাদ ইজ গোয়িং টু বাই এ কার। এই যে বাক্যটা, এই বাক্যটা আমরা খুঁজে খুঁজে দেখছি মুরাদ ইজ গোয়িং, এই যে ইজ যে শব্দটা আছে এখানে, এই ইজকে আমরা বলি অক্সিলারি ভার্ব। তোমরা জানো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ ইজ একটা অক্সিলারি ভার্ব হিসেবে আছে। তাহলে আমি যদি ইন্টারোগেটিভ করতে চাই এই বাক্যটা, বাক্যের শুরুতেই আমাকে ইজ আনতে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে কোনো নট নাই, অর্থাৎ বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে ইজ এর সাথে আমি একটা নট নিয়ে আসবো, এই যে ইজ নট, ইজন্ট। তারপরে বাকি শব্দগুলো আছে আমি দেখে দেখে লিখবো, যেমন মুরাদ গোয়িং টু বাই এ কার। দেখো আমি সবগুলো শব্দই দেখে দেখে লিখেছি, এই অক্সিলারি ভার্ব ইজ এনেছি এবং যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ একটা নট দিয়েছি,
বাকি শব্দগুলো আমি দেখে দেখে লিখছি এবং এই বাক্য শেষে আমি যেহেতু এটা ইন্টারোগেটিভ বানাচ্ছি তাই শেষে কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে এই যে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার 1 নাম্বার নিয়মটা তোমরা দেখলে এবং একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবং দ্বিতীয় বাক্য যেটা আছে, রাজু ইজ নট এ ব্যাড বয়, এই বাক্যটা যদি আমি আনসার করতে চাই তাহলে বন্ধুরা দেখো যে এখানেও একটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে এই যে ইজটা, এই ইজ আমি বাক্যের শুরুতে নিয়ে আসব। যেহেতু এই বাক্যের মাঝে নট আছে তাহলে আমি কি নট নিব? অবশ্যই নিব না। তোমাদের আমি বারবারই বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট লাগবে, নেগেটিভ হলে নট লাগবে না, বরং নট উঠে যাবে। তাহলে এই নটটা আমার দরকার নেই, আমি ইজ তারপরে বাকি অন্যান্য শব্দগুলো দিব এবং বাক্য শেষে কোশ্চেন মার্ক দিব। যেমন এখানে আছে রাজু ইজ রাজু এ ব্যাড বয়, ইজ রাজু এ ব্যাড বয়। এই হয়ে গেল আমার অক্সিলারি ভার্ব যুক্ত কিন্তু এটা নেগেটিভ বাক্য, এই জন্য আমার উত্তরটা অ্যাফার্মেটিভে করেছি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়েছে। এবার পরবর্তী বাক্যটা দেখো, তোমরা 3 নাম্বার বাক্য দেখতে পাচ্ছ, দা বয় প্লেস ফুটবল। এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ am is are was are have has বা মডেল অক্সিলারি ক্যান কুড মে মাইট শ্যাল শুড এই ভার্বগুলা নেই। তাহলে আমরা দ্বিতীয় নিয়ম কি, এই যে অক্সিলারি ভার্ব না থাকলে যা করতে হবে, তাহলে আমাদের টেন্স ও নাম্বার অনুযায়ী ডু ডিড ডাজ আনতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা যে প্রেজেন্ট টেন্সে আছে আমরা কিভাবে বুঝলাম? কারণ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব অন, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। এবং শুধু তাই না, সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ দা বয়, এবং দেখো ভার্বের সাথে একটা বাড়তি এস আছে। অতএব এখানে আমরা ডিড নিতে পারবো না, কারণ আমরা জানি ডিড হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে নিতে হয়, আমাদের তাহলে ডু অথবা ডাজ নিতে হবে। কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস আছে, তাহলে আমাদের বাধ্যতামূলকভাবে এখানে ডাজ ব্যবহার করতে হবে, ডাজ। এবং যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ অর্থাৎ বাক্যের মধ্যে নট নেই, তাহলে আমাদের একটা নটও নিতে হবে, তাই ডাজেন্ট। আর বাদ বাকি শব্দগুলো দেখো আমরা দেখে দেখেই লিখবো, এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। যেমন দা বয় প্লে, দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে আমার প্রশ্নে কিন্তু প্লেস এস ছিল, প্লেস, কিন্তু আমি এস দেই নাই। কারণ কি জানো? কারণ ডাজ ব্যবহার করলে পরবর্তী ভার্বের সাথে আর এস লাগে না, এটা কিন্তু মাথায় রাখবে, ভুলে যাবে না। তাহলে ডাজ নট দা বয় প্লে ফুটবল। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, যেহেতু আমরা এটা প্রশ্ন বানাচ্ছি। পরের বাক্যে আসো, উদাহরণ 4, এখানে এভরিবডি লাভস হিম। তো এখানে আমি 3 নাম্বার রুল আগেই বলে রাখছি, এভরিবডি একটা ব্যক্তিবাচক শব্দ, অর্থাৎ ব্যক্তিকে বোঝায়, মানুষকে বোঝায়। যেমন এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, এনিওন, সামওয়ান, নান, নোয়ান, নোবডি, এগুলো সবই ব্যক্তিবাচক শব্দ। এই সব শব্দগুলো থাকলে আমরা এই শব্দটার পরিবর্তে আমরা হু ব্যবহার করব। এবং যথারীতি যেহেতু এখানে am is are was are have has had ইত্যাদি নেই, অর্থাৎ অক্সিলারি ভার্ব নেই, মডেল অক্সিলারি নেই, তাহলে আমরা ঠিক আগের বাক্যটার মতোই টেন্স ও নাম্বার অনুযায়ী ডু ডিড ডাজ এর একটা আনবো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য। যেহেতু যে ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা এখানে ডাজ আনতে পারি, ডাজ। তাহলে হু ডাজ, বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য নট লাগবে, ডাজ নট। তাহলে হু ডাজ নট, তারপরে লাভ, LOVE, আমি কিন্তু এস নিব না, কারণ আমি ডাজ ব্যবহার করছি। আর এই এভরিবডি কিন্তু আর আসবে না, কারণ এভরিবডির বদলে আমরা হু ব্যবহার করেছি। তাহলে হু ডাজ নট লাভ হিম, এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব যথারীতি। আজকে লাস্ট তোমাদের জন্য যে উদাহরণটা আমি রেখেছি, ঠিক আবারও একটা ব্যক্তিবাচক শব্দ নিয়েছি, কিন্তু মাথায় রাখবে এটা ব্যক্তিবাচক শব্দ হলেও নেগেটিভ একটা শব্দ, কারণ এই শব্দটাতে আছে নো, অর্থাৎ নোবডি, অর্থাৎ না, কেউই না। এখানে যেহেতু না আছে, তাহলে আমার কিন্তু এখানে am not, is not, are not অথবা do not, did not, does not এগুলো লাগবে না। যেহেতু বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমার লাগবে না।
অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু ডিড ডাস আনি, কিন্তু এখানে আনবো না, কারণ এখানে যেহেতু আমার নট লাগবে না তাহলে এগুলাও আমার লাগবে না। তাহলে নোবডির বদলে আমি কি দেব, হু। তারপরে আমার এখন তোমরা ভাবতে পারো ডু ডিড ডাস লাগতে পারে, না, যেহেতু আমার নট লাগবে না তাহলে আমার আর কিছু লাগবে না, আমি বাকি অংশ দিয়ে দেব। তাহলে হু লাভস এ লায়ার, এবং যথারীতি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে বন্ধুরা, তোমাদের আমি অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করার কিছু রুল এবং কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে তোমরা বড় বড় বাক্যগুলোও সলভ করতে পারবে। আমার সাথে যুক্ত থাকো। আমি আগামী ক্লাসে তোমাদের অ্যাসারেটিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রতিনিয়ত আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো, তাহলে তুমি আমার এই ক্লাসগুলো দেখতে পারবে, বুঝতে পারবে, এবং আমি আমার সর্বোচ্চ ঢেলে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার এই ক্লাস থেকে তুমি যদি ন্যূনতম উপকৃত হও, একটু তোমাকে বোঝাতে পারি, তাহলে আমার এই টিচিং প্রফেশন সার্থক হবে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই অনলাইন ক্লাসটি শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ এভরিবডি।